শুরুতে দেখা যায় একজন মহিলার আগে দরজা খোলে, কিন্তু সামনে একটি কালো দেয়াল তার পথ আটকে দেয়। দেয়ালটিতে অনেক ঠান্ডা ধাতুর মতো বস্তু লাগানো আছে, যেটা একদমই মানুষের হাতে তৈরি মনে হয় না। স্বামী টিম আর স্ত্রী অ্যালি অবাক হয়ে একে অপরের দিকে তাকায়। টিম দ্রুত দরজার কাছে থাকা মনিটরের দিকে এগিয়ে যায়, কিন্তু স্ক্রিনে কেবল বরফের মতো থেমে থেমে ঝাপসা ছবি দেখা যায়। একই সময় পেছন থেকে অ্যালির আতঙ্কিত আওয়াজ আসে। টিম পেছনে ঘুরে চলে যায়, কিন্তু সে এটা দেখতে পায় না যে সেই কালো দেয়ালের উপর দিয়ে হালকা নীল আলোর একটি আভা চলে যায়। অ্যালির চোখে ভয় ফুটে ওঠে, কারণ এখন জানালাগুলোও কালো ইট দিয়ে পুরোপুরি বন্ধ হয়ে গিয়েছে। সে আগে দেয়ালে লাথি মারে, কিন্তু দেয়াল এক চুলও নড়ে না। আরও ভয়ের ব্যাপার হলো মোবাইল এখন কোনো সিগন্যাল আসছে না। টিম মোবাইল নিয়ে ঘরের এদিক ওদিক হাঁটে, তখনই সে বুঝতে পারে যে দেয়ালের কাছে মোবাইলের ইলেকট্রোম্যাগনেটিক ইন্টারফারেন্স হতে শুরু করেছে। অ্যালি টুলবক্স থেকে একটা ড্রিল বের করে, যার ধারালো মাথাটি দেয়ালের উপর ঘোরে, কিন্তু তাতে একটা আঁচড়ও লাগে না। দুজন মিলে দেয়ালে ছিদ্র করার চেষ্টা করে, কিন্তু ড্রিলের মাথাটা এতটাই গরম হয়ে যায় যে সেটা লাল হয়ে ওঠে। এরপরে সেই রহস্যময় কালো দেয়ালটি সম্পূর্ণ অক্ষত থাকে। টিম এবং অ্যালি হার মানে না, আর এখন তারা অন্যান্য সাধারণ দেয়ালে ড্রিল করার চেষ্টা করে, কিন্তু তারা শীঘ্রই বুঝতে পারে যে দেয়ালের অপর পাশেও সেই একই কালো দেয়াল রয়েছে, যেন পুরো অ্যাপার্টমেন্টকে কেউ বাহির থেকে বন্ধ করে দিয়েছে। দুজনে চমকে উঠেই পাশের দেয়ালের উপর থেকে তীব্র তর্কের আওয়াজ শোনা যায়। দুজন সাথে সাথে ড্রিল চালু করে, এবং এবার তারা কোনো বাধার সম্মুখীন হয় না। দেয়ালে খুব বড় একটি ছিদ্র তৈরি হয়ে যায়। দেয়ালের ওপাশে আরেক নবদম্পতি থাকে, আর পুরুষটি চিৎকার করে বলছে যে সে মালিকের কাছ থেকে রুম ক্যান্সেল করতে চায়। এটা স্পষ্ট যে তারাও বুঝতে পেরেছে যে তারা এখানে আটকা পড়েছে। অ্যালি একটি দীর্ঘ নিঃশ্বাস নেয়। মনে হচ্ছে পুরো অ্যাপার্টমেন্টের বাইরের দেয়ালগুলো কালো ইট দিয়ে বন্ধ। এর মধ্যে টিম লক্ষ্য করে যে সব জায়গার কলে এখন আর পানি আসছে না। তবুও সে হার মানে না, বরং একটি পরামর্শ দেয় যে এটাকে একটা পাজল গেমের মতো সমাধান করতে হবে। কিন্তু টিমের এই কথাটি অ্যালির মানসিক অবস্থা ভেঙে দেয়। অ্যালি ভেঙে পড়ে এবং তার স্বামীর উপর চিৎকার করে যে তুমি কাজের পেছনে আর কতদিন পাগল থাকবে। আসলে গতকাল অ্যালি ঘুরতে যাওয়ার প্ল্যান করেছিল, কিন্তু টিম বলে দেয় যে তাকে কোম্পানির জন্য গেম ডেভেলপ করতে হবে, তাই সে মানা করে দেয়। আর এখন পরদিন সকাল উঠেই দুজনে এই অ্যাপার্টমেন্টে আটকা পড়েছে। যখন পরিবেশ পুরোপুরি শান্ত হয়ে যায়, টিমের নজর হঠাৎ সে কালো দেয়ালে পড়ে, যেখানে একটি মেটাল ব্লক আটকে ছিল। সে ধীরে ধীরে দেয়ালের কাছে যায় এবং বুঝতে পারে যে সেখানে একটি শক্তিশালী চৌম্বকীয় শক্তি রয়েছে। দুজন মিলে ঘরের সমস্ত ধাতব জিনিসপত্র এক জায়গায় জড়ো করে। অনেকবার চেষ্টা করার পর তারা বুঝতে পারে যে দেয়ালের চারটি নির্দিষ্ট অংশে চৌম্বকীয় শক্তি সবচেয়ে বেশি। অ্যালি ভাবে যে হয়তো এর থেকে আরও নতুন কোনো প্যাটার্ন পাওয়া যাবে, কিন্তু তখনই সে দেখে যে সেই সমস্ত মেটাল অবজেক্ট জোরে জোরে কাঁপতে শুরু করে। টিমের সন্দেহ হয় যে কিছু একটা গন্ডগোল আছে। সে দ্রুত অ্যালিকে ধাক্কা দিয়ে মাটিতে ফেলে দেয়। সেই সময় দেয়ালে থাকা ধাতব জিনিসগুলো তাদের দিকে ছুটে আসে। এই ভয়ঙ্কর মুহূর্তের পর টিম এবং অ্যালি পুরোপুরি ভয় পেয়ে যায়, আর এখন তাদের দেয়াল নিয়ে কোনো রকম অনুসন্ধান করার ইচ্ছা নেই। এখন তাদের শুধু একটাই আশা যে হয়তো কাল এই দেয়াল নিজে থেকেই সরে যাবে। হঠাৎ দেয়ালের অপর পাশ থেকে আবার অনেক জোরে জোরে লড়াইয়ের আওয়াজ আসে, আর তারপর সেখান থেকে এক মহিলার বেদনাদায়ক চিৎকার ভেসে আসে। টিম আর অ্যালির মনে হয় প্রতিবেশীদের সাথে খারাপ কিছু ঘটেছে। তারা দ্রুত ড্রিল করে দেয়ালে আরও একটি বড় ছিদ্র করে এবং ঝটপট অন্য অ্যাপার্টমেন্টে ঢুকে পড়ে। ভেতরে যেতেই তারা মেঝেতে রক্তের দাগ দেখতে পায়। তারা সেই দাগ অনুসরণ করে বেডরুমের দিকে এগোয়, যেখানে মহিলা প্রতিবেশীকে মেঝেতে পড়ে থাকতে দেখা যায়। যখনই সবাই সেখান থেকে বেরিয়ে যাওয়ার কথা ভাবে, তখনই এক লোক হঠাৎ ঝাঁপিয়ে পড়ে এবং টিমকে মাটিতে ফেলে দেয়। কিন্তু ওই সংকটের মুহূর্তে অ্যালি পেপার স্প্রে ব্যবহার করে, আর টিম উঠে দাঁড়ানোর সুযোগ পেয়ে যায়। যখনই সে বেসবল ব্যাট দিয়ে তাকে আক্রমণ করতে যাবে, তখনই মহিলাটা হঠাৎ তার প্রেমিকার সামনে চলে আসে। টিম এবং অ্যালি দুজনেই চমকে যায়। তারা কিছুক্ষণ কিছুই বুঝতে পারে না যে কি হলো। তারপর তারা ধীরে ধীরে জানতে পারে যে এই দুই প্রতিবেশী আসলে একাই থাকে, আর সম্ভবত তারা এইমাত্র কিছু নেশার ট্যাবলেট খেয়েছে, যার কারণে তাদের মানসিক ভারসাম্য নষ্ট হয়ে গিয়েছে। আর তখনই সব গন্ডগোল হয়েছে। টিম কিছুটা চিন্তিত হয়ে স্টোর রুমের দিকে যায়, আশা করে যে সেখান থেকে কোনো কাজের টুল পাওয়া যাবে। যখনই সে পাওয়ার সুইচের কাছে যায়, দেয়ালের পেছন থেকে এক অদ্ভুত তরঙ্গ জ্বলে ওঠে। সেখানে টিম একটি ছোট কোঠার খুঁজে পায়। সে পুরো শক্তি দিয়ে সে কালো দেয়ালে আঘাত করে, কিন্তু তারপরেও তাতে একটা আঁচড়ও লাগে না। তখনই অ্যালির মাথায় একটা আইডিয়া আসে, যখন দেয়াল ভাঙা অসম্ভব, তাহলে নিচের দিকে রাস্তা তৈরি করলে কেমন হয়। যখন সে অ্যাপার্টমেন্টে শিফট হচ্ছিল, তখন সে খেয়াল করেছিল যে এই পুরোনো বিল্ডিংয়ের নিচে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়কার একটি বাংকার আছে, আর এই ধরনের বাংকার প্রায়ই মেট্রো স্টেশনের সাথে যুক্ত থাকে। এটাই হয়তো তাদের বাইরে বেরোনোর একমাত্র পথ। অ্যালির পরামর্শ মেনে টিম কোঠার দিয়ে মেঝে ভাঙার চেষ্টা করে। মহিলা প্রতিবেশী, যার নাম অ্যানা, তার কাছে সবকিছু একটি ভয়ঙ্কর স্কেপ রুমের মতো মনে হচ্ছিল। অন্যদিকে লোকটা, যার নাম মার্ভিন, তার মনে হয় যে এটা বাড়ির মালিকের কোনো ষড়যন্ত্র, কারণ পুরো বিল্ডিংটি তারই প্রাইভেট প্রপার্টি। টিমের ক্রমাগত চেষ্টার পর অবশেষে মেঝেতে একটি গর্ত তৈরি হয়, কিন্তু নিচে শুধুই অন্ধকার। তার আওয়াজ দিয়ে কোনো উত্তর আসে না। টিম বিছানার চাদরকে দড়ির মতো পেঁচিয়ে নেয় এবং নিচে নামার সিদ্ধান্ত নেয়। যখনই সে নিচের মেঝেতে নামে,
এক বৃদ্ধ হঠাৎ সেখানে চলে আসে, যার হাতে একটি অস্ত্র ছিল। সে তৎক্ষণাৎ টিমকে সেখান থেকে চলে যেতে বলে। সবাই মিলে তাকে বোঝায় যে তারা শুধু বেসমেন্ট পর্যন্ত যেতে চায়, কিন্তু সেই বৃদ্ধ মানে না। তখনই সে ঘর থেকে এক তরুণী বেরিয়ে আসে, যার নাম লিয়া। সে তার দাদুকে বলে যে সে যেন এত কঠোর না হয়। বৃদ্ধ কিছুক্ষণ ভাবে, আর তারপর এটা মানে যে নিজের নাতনিকে নিজের সাথে মরতে দেওয়া উচিত নয়। অবশেষে সে অ্যালির পালানোর পরিকল্পনায় যোগ দিতে রাজি হয়। কিন্তু তখনই টিমের নজর উপরের ছাদ থেকে পড়ে একটি স্মোক ডিটেক্টরের উপর পড়ে। যখন সে সেটার ভাঙ অংশ তুলে নেয়, তখন ভেতরে একটি ভি আকারের ক্যামেরা লুকানো দেখতে পায়। সে দ্রুত বৃদ্ধকে জিজ্ঞেস করে, তুমি কি এই ব্যাপারে জানতে? বৃদ্ধ অবাক হয় এবং বলে যে এইসব অ্যালার্ম তো মালিকই লাগিয়েছে। এখন এই কথা থেকে টিমের সন্দেহ হতে শুরু করে। সে রান্নাঘরে দৌড়ে যায় আর ছাদ থেকে দ্বিতীয় স্মোক অ্যালার্মটি ভাঙে এবং সেখানে একটি ক্যামেরা লুকানো থাকে। সবাই হঠাৎ চমকে যায় যে নিশ্চয়ই মালিক কোনো পাগলাটে রিয়েলিটি শোর নকল করছে। অ্যালির হঠাৎ মনে পড়ে মালিক তো পাশের ফ্ল্যাটেই থাকে, সরাসরি তার সাথে গিয়ে মোকাবিলা করলে কেমন হয়। সবাই মিলে দেয়াল ভাঙে এবং মালিকের ঘরে প্রবেশ করে, কিন্তু ভেতরে চারদিকে নিস্তব্ধতা। অনেক খোঁজাখুঁজির পর অবশেষে এক কোণে তার মালিকের লাশ খুঁজে পায়। আর আশ্চর্যের বিষয় হলো তার দুটো হাতই গায়েব ছিল। ছোট্ট একটা ব্রেক দিয়ে আবার মূল ভিডিওতে ফিরে যাচ্ছি। বর্তমানে বিশ্বের অন্যতম জনপ্রিয় বিশ্বস্ত অনলাইন বুকমেকার প্ল্যাটফর্মের সাথে তোমাদের পরিচয় করে দিতে চাই, যার অফিসিয়াল পার্টনার হচ্ছে সিরিয়া এবং পিএসজি। এই অ্যাপে তুমি সমস্ত লাইভ ম্যাচের ফলাফল এবং লাইভ ম্যাচ দেখতে পারবে, এমনকি তুমি স্কোর অনুমান করতে পারবে। এই অ্যাপে রয়েছে ক্র্যাশ গেম থেকে শুরু করে অনলাইন সল্ট, লাইভ ম্যাচ স্ট্রিমিং এবং রিয়েল টাইম গেমিং, যেখানে তুমি আইফোন, ল্যাপটপ এমনকি বিএমডাব্লিউর মতো পুরস্কার জিততে পারো। কিন্তু সবার সেরা পছন্দ অবশ্যই চিকেন রোড। এই গেমটি খেলে সবাই দারুণ এনজয় করে, তাই যদি তুমি এখন এটি ট্রাই করে না থাকো তাহলে মিস করছো। আর সবচেয়ে ভালো বিষয় হচ্ছে নতুন ইউজাররা আমার প্রোমো কোড ব্যবহার করে সাইন আপ করলে 26,000 টাকা পর্যন্ত বোনাস এবং ফ্রি স্পিন পেতে পারে। আর যেটা টাকা তুমি চাইলে বিকাশ, রকেট, নগদ ব্যাংক এবং অন্যান্য সহজ পদ্ধতির মাধ্যমে খুব সহজেই তুলে নিতে পারো। তাহলে আর দেরি কিসের? রেজিস্ট্রেশনের জন্য পিন কমেন্টে থাকা লিঙ্কে ক্লিক করো অথবা গুগলে গিয়ে অনুসন্ধান করো, আর রেজিস্ট্রেশনের সময় প্রোমো কোড ব্যবহার করে বোনাস পাও। এটি শুধুমাত্র একটি বিজ্ঞাপন। এই ধরনের অ্যাপে আর্থিক ক্ষতির সম্ভাবনা আছে, তাই এই ধরনের অ্যাপ থেকে দূরে থেকো। টিম তার মোবাইল তুলে নেয়, তাতে শুধু কয়েকটি ব্ল্যাক ওয়ালের ছবি পাওয়া যায়। মালিকের রহস্যজনক মৃত্যু সবাইকে ভয় পাইয়ে দিয়েছে। এখন তো এদের সন্দেহ হতে শুরু করে যে হয়তো এটা আসল দুনিয়াই নয়, হয়তো তারা স্বপ্ন দেখছে। তখন অ্যালি একটি খবরের কাগজের পাতা খুঁজে পায়, যেখানে লেখা হ্যামবার্গ পোর্ট এলাকায় গতকাল ভয়াবহ আগুন লেগেছে। টিমের হঠাৎ মনে পড়ে সে গতকাল রাস্তায় সে আগুন দেখেছে, যাতে এত বিস্ফোরণ হয়েছিল যে সেনাবাহিনীর হেলিকপ্টার পর্যন্ত ডাকতে হয়েছে। সবাই যখন নিজেদের মধ্যে তর্ক করছে, তখন হঠাৎ মেঝে ধসে যায়। চারজনে নিচের ফ্ল্যাটে পড়ে যায়। ধুলোবালি সরে গেলে এক ব্যক্তি ধীরে ধীরে তাদের সামনে আসে, যে নিজেকে ইউরি বলে পরিচয় দেয়। সে বলে যে সেখানে থাকতে আসেনি, বরং তার বন্ধু জ্যাসনকে দেখতে এসেছে। যখন সে জানতে পারে যে বাকিরা বাঙ্কারের পথে পালাতে চায়, তখন ইউরি গম্ভীরভাবে জবাব দেয়, হতে পারে বাইরে কোনো বায়োলজিক্যাল ডিজাস্টার হয়েছে, আর এই কালো দেয়াল আমাদের তা বাঁচানোর জন্য তৈরি করা হয়েছে। কিন্তু অ্যালি তার কথা একটুও বিচলিত হয় না, বরং জিজ্ঞেস করে তোমার বন্ধু জ্যাসন কোথায়। ইউরি সবাইকে ঘরে নিয়ে যায়, যেখানে বিছানায় জ্যাসনের নিঃশ্বাস বন্ধ হয়েছিল। ইউরি জানায় আজ সকালে যখন জ্যাসন ব্ল্যাকওয়ালের কাছে গিয়েছিল, তখনই তার মৃত্যু হয়। হয়তো হৃদস্পন্দনে কোনো প্রভাব পড়েছে। টিমের মনে পড়ে যখন তার মোবাইল ব্ল্যাকওয়ালের কাছে যায়, তখন ইলেকট্রোম্যাগনেটিক ইন্টারফারেন্স হয়। তার সন্দেহ আরও বেড়ে যায়। এদের এই বিল্ডিং থেকে পালানোর ইচ্ছাকে থামাতে পারে না, আর সবাই আবার মাটি খোঁড়ার কাজে লেগে যায়। অবশেষে তারা বেসমেন্টের কাঠের মেঝে ভেঙে ফেলে। সবাই অন্ধকার পথে এগিয়ে যেতে থাকে। বেশি দূর যাওয়ার আগেই সামনে এয়ার রাইড বাংকারের ভারী দরজা নজরে আসে। প্রত্যেকের মুখে আশার হাসি ফিরে আসে। তাদের মনে হয় যে এখন স্বাধীনতা মাত্র কয়েক ধাপ দূরে। কিন্তু যখনই এলি দরজা ভেঙে সেটা খোলে, তখন সামনের দৃশ্য দেখে সবাই থমকে যায়। কেউই বুঝতে পারে না যে এই কালো দেয়াল মাটির 10 মিটার নিচে পর্যন্ত কিভাবে এলো। এটা দেখে মার্ভিনের সাহস ভেঙে যায়। সে পাগলের মতো কোঠার তুলে দেয়ালে আঘাত করতে থাকে। টিম ভয় পেয়ে তার কাছে দৌড়ে যায়। তার ভয় হয় যে সে হয়তো একমাত্র হাতিয়ারটি ভেঙে ফেলবে। এখন মার্ভিনের চোখে শুধু শূন্যতা। সে তখন ঘুরে গিয়ে হঠাৎ করে বৃদ্ধ লোকটির বন্দুক হাতে নিয়ে নেয়, আর তারপর সে সোজা ব্ল্যাক ওয়ালের উপর ট্রিগার চেপে দেয়। কিন্তু এ কি, গুলিগুলো দেয়ালের ধাক্কা খেয়ে আটকে যায়, আর সেই জায়গায় খুব স্পিডে ঘুরতে থাকে। টিমের হঠাৎ মনে পড়ে আগেও ধাতব জিনিস দেয়ালের ধাক্কা খেয়ে ফিরে এসেছিল। সে সঙ্গে সঙ্গে চিৎকার করে সবাই নিচে ঝুঁকে পড়ে, আর পরের মুহূর্তেই গুলিগুলো সে একই গতিতে ফিরে আসে। বৃদ্ধ লোকটি একটু দেরিতে ঝুঁকে, যার ফলে কয়েকটি গুলি তার বুক চিরে বেরিয়ে যায়। মার্ভিন স্তব্ধ হয়ে যায়। তার বোকামিতে একজন সঙ্গীর প্রাণ কেড়ে নিয়েছে। এতে করে তার পালানোর আশা আবার ভেঙে যায়। প্রত্যেকের হৃদয়ে যেন ব্ল্যাক ওয়ালের বোঝা চেপে বসেছে। টিম নিজেকে জোর করে শান্ত করে। একজন প্রফেশনাল গেম ডেভেলপার হিসেবে তার মনে হয় যে গেমে প্রতিটি স্টেজ পার করার জন্য ক্লু সংগ্রহ করতে হয়। সেভাবেই হয়তো এখানেও কোনো রাস্তা আছে।
সে পরামর্শ দেয় যে তাদের মালিকের বাড়িতে ফিরে গিয়ে পুরনো রেনোভেশন রেকর্ড বা সিসিটিভি ফুটেজ খোঁজা উচিত। কিন্তু অ্যালি এবং বৃদ্ধের নাতনি এখানেই থেকে যায়। তারা মৃত জেসনের ঘরে যায়। তাদের আশা হয়তো সেখানে কোনো সূত্র পাওয়া যাবে। সে একটি ড্রয়ার থেকে একটি ভিজিটিং কার্ড বের করে, যার থেকে জানা যায় যে জেসন একজন ন্যানো ডিফেন্স টেকনোলজি কোম্পানির ইঞ্জিনিয়ার ছিল। অ্যালি টেবিলের নিচে একটা ভাঙা ল্যাপটপ এবং মোবাইলও খুঁজে পায়। ইউরি তাড়াতাড়ি বোঝায় যে হতে পারে জেসন হতাশা এটা ভেঙেছে। অন্যদিকে টিম এবং বাকিরা মালিকের বাড়ির প্রতিটি কোণা খুঁজে দেখে, কিন্তু আফসোস তারা কোনো সূত্রই খুঁজে পায় না। টিমের এটা খুব অদ্ভুত লাগছিল যে মালিকের দুটো হাত আসলে গেল কোথায়। একই সময় তার নজর ঘরের গঠনের উপর পড়ে। তার মনে হয় যে এই ঘরের আকার তার নিজের অ্যাপার্টমেন্টের থেকে কিছুটা ছোট। সে দেয়ালগুলো মনোযোগ দিয়ে বাড়ি দিয়ে দেখে, যার পরে সত্যি একটি জায়গার ভেতর ফাঁপা জায়গার শব্দ শোনা যায়। এখন প্রশ্ন হলো সেই জায়গাটি কিভাবে খোলা যাবে। তখন মার্ভিন একটি ডয়ারের ভেতর 10 সেঙ্গার একটি পাসওয়ার্ড প্যানেল খুঁজে পায়। তখন এই টিমের একটা বুদ্ধি আসে। সে রান্নাঘর থেকে ময়দা নিয়ে আসে এবং ধীরে ধীরে প্যানেলের উপর ছিটিয়ে দেয়। এতে করে যে বাটনগুলো সবচেয়ে বেশি চাপা হয়েছিল সেগুলোর উপর ময়দার স্তর হয়ে স্পষ্ট দেখা যাচ্ছিল। এখন তাদের শুধু 4টি সেঙ্গার 24টি সংমিশ্রণ চেষ্টা করতে হবে। মার্ভিনের গার্লফ্রেন্ড অ্যানা নিচে দৌড়ে যায় অ্যালিকে সব কথা জানাতে। এখন জেসনের ঘরে শুধু লিয়া একা রয়ে গেছে। সে কোনো সূত্র খোঁজার চেষ্টা করছিল। এমন সময় হঠাৎ তার নজর জেসনের গলার স্কার্ফের উপর পড়ে। তার কিছু একটা গন্ডগোল লাগে। সে সন্দেহের বসে স্কার্ফটা সরায় আর দেখে গলায় গভীর নীল দাগ। পরিষ্কারভাবে বোঝা যায় এটা গলা টিপে ধরার চিহ্ন। অ্যানা হতবাক হয়ে যায়। সেই মুহূর্তে ইউরির ছায়া ভূতের মতো তার পেছনে প্রকট হয়। এরই মধ্যে মালিকের বাড়িতে থাকা টিম এবং বাকির অনেক চেষ্টার পর অবশেষে সেই লুকানো ঘরের দরজা খুলতে সফল হয়। তাদের সামনে একটি পুরনো কন্ট্রোল রুম ছিল। ডজনখানেক মনিটরে পুরো অ্যাপার্টমেন্টের প্রতিটি ঘরের ব্যক্তিগত কার্যকলাপ দেখা যাচ্ছিল। এখন সবার সন্দেহ নিশ্চিত হয়ে যায় মালিক একজন মানসিক রোগী ছিল। সে সবাইকে একটি লাইভ শোতে পরিণত করতে চেয়েছে। টিম সঙ্গে সঙ্গে আগের রাতের সিসিটিভি ফুটেজ চালায়। ভিডিওতে পরিষ্কার দেখা যাচ্ছিল ব্ল্যাক ওয়াল হঠাৎ এক ঝটকায় প্রকট হয়েছিল। যখন সে প্লেব্যাক স্পিড ধীর করে তখন দেখে যে দেয়ালটি আসলে কালো ধোঁয়া দিয়ে তৈরি। সবাই অবাক হয়ে যায়। তারপর তারা ভিডিওটি জ্যাসনের ঘরের দিকে শিফট করে। তাতে পরিষ্কার দেখা যায় জ্যাসন অজ্ঞান হয়নি যেমনটা ইউরি বলেছিল, বরং সে দরজার কাছে যায়, কিছু সেটিং করে, এবং যখনই তার ফোনের ফ্ল্যাশলাইট জ্বলে ওঠে সূর্যের আলো ব্ল্যাক ওয়াল ভেদ করে ভেতরে আসে। এটা স্পষ্ট ছিল যে জ্যাসনের কাছে সেই কালো দেয়াল খোলার উপায় ছিল। সবাই যখন পিছু ঘুরে তাকায় তখন দেখতে পাই যে ইউরি সেখানে ছিল না। সে সেখান থেকে গায়েব হয়ে গেছে। মার্ভিন সঙ্গে সঙ্গে তার খোঁজে দৌড়ে যায়। যখন সে জ্যাসনের ঘরে পৌঁছায় তখন দেখে ইউরি কিছু নথি পোড়াচ্ছে, আর অ্যানা যে কিনা সেখানে ছিল সে এখন বিছানার পাশে মৃত অবস্থায় পড়ে আছে। ইউরির মুখে এক ভয়ঙ্কর হাসি ছিল। সে আবার জোর দিয়ে বলছিল যে ব্ল্যাক ওয়ালই সবার সুরক্ষার দেয়াল। একই সময় মনিটরে সে ফুটেজ চলতে শুরু করে যেখানে ইউরিকে পরিষ্কারভাবে জ্যাসনকে হত্যা করতে দেখা যাচ্ছিল। টিম পরিস্থিতির গুরুত্ব বোঝে এবং সঙ্গে সঙ্গে অস্ত্র নিয়ে জ্যাসনের ঘরের দিকে দৌড়ে যায়। ততক্ষণে ইউরি মার্ভিনের সাথে মুখোমুখি সংঘর্ষে লিপ্ত হয়। টিমের যোগদানের পর দুজন মিলে অবশেষে ইউরিকে নিয়ন্ত্রণে আনে। অন্যদিকে অ্যালির হঠাৎ মনে পড়ে যে ব্ল্যাক ওয়াল ন্যানো ডিফেন্স কোম্পানির পণ্য নয়তো। টিমও লক্ষ্য করে যে কোম্পানির ঠিকানা সেখানেই যেখানে গতকাল আগুন লেগেছিল, অর্থাৎ হ্যামবার্গ পোর্ট সিটিতে। ইউরিকে একটি থাপ্পড় মেরে জ্ঞান ফিরানো হয়। সেখানকার লোকদের তীক্ষ্ণ প্রশ্নের মুখে সে ক্লান্ত স্বরে বলতে শুরু করে, এ ব্ল্যাক ওয়াল ন্যানো কোম্পানির তৈরি একটা আলটিমেট ডিফেন্স সিস্টেম। এর সক্রিয় হওয়া এটাই প্রমাণ করে যে বাইরের দুনিয়া কোনো ভয়ঙ্কর সংকটে আছে। অ্যালি সঙ্গে সঙ্গে প্রশ্ন তোলে যদি এটা সত্যি হয় তাহলে জ্যাসন কেন এটা খোলার চেষ্টা করেছিল। ইউরি বাধ্য হয়ে স্বীকার করে জ্যাসনের মনে হয়েছিল যে পোর্ট এলাকার আগুন এই সিস্টেমকে ট্রিগার করা কোনো প্রযুক্তিগত ত্রুটি, এবং তাই সে বাইরে গিয়ে পরিস্থিতি বুঝতে চেয়েছিল। আর ইউরি তাকে থামানোর জন্য প্রাণ নিয়ে নেয়। কিন্তু যখন সবাই ইউরিকে জিজ্ঞেস করে যে ব্ল্যাক ওয়াল কিভাবে খোলা যাবে তখন সে একদম চুপ হয়ে যায়, যেন কোনো মতেই সে মুখ খুলবে না। তাদের কাছে এখন একমাত্র আশা জ্যাসনের পূর্ণ কার্যকলাপ। তারা আবার মনিটর রুমে ফিরে আসে এবং রেকর্ডিং দেখতে শুরু করে। টিম বারবার ফুটেজটি দেখছিল এবং একটি সাহসী চিন্তা তার মাথায় আসে। সে দেখে যে জ্যাসন 3 ঘন্টা ধরে ল্যাপটপের সামনে বসেছিল। হয়তো সে এমন কোড লিখছিল যা দিয়ে ব্ল্যাক ওয়াল নিয়ন্ত্রণ করা যায়। এই সন্দেহ তখন আরও দৃঢ় হয়ে যায় যখন ভিডিওটিতে দেখা যায় যে ইউরি ইচ্ছাকৃতভাবে জ্যাসনের মোবাইল ভেঙে ফেলে। টিম সে ভাঙা ফোনটি তুলে নেয়। তার স্টোরেজ চিপ তখনও সুরক্ষিত ছিল। সে মোবাইল থেকে সে অ্যাপ্লিকেশনটি রিকভার করে এবং একটি নতুন ফোনে কপি করে নেয়। তারপরে সবাই ভয় ও আশা নিয়ে ব্ল্যাক ওয়ালের সামনে এসে দাঁড়ায়। অ্যাপ চালু করার পর স্ক্রিনে 4টি বর্গক্ষেত্র দেখা যেতে থাকে। টিম তাদের মধ্যে একটি বাটন চাপে। মোবাইলের ফ্ল্যাশ কয়েকবার জ্বলে ওঠে। টিমের মনে পড়ে যে সিসিটিভিতেও ব্ল্যাক ওয়াল খোলার আগে জ্যাসনের ফোন এভাবে জ্বলেছিল। সে বুঝতে পারে যে তার অনুমান সঠিক। যখন সে 4টি বর্গক্ষেত্র পর্যায়ক্রমে চাপে তখন সামনের দেয়াল ধীরে ধীরে গলে যেতে শুরু করে। অ্যানা খুশিতে নিজেকে আটকাতে পারে না। সে এগিয়ে গিয়ে হাতটি সেই দেয়ালে ঢুকিয়ে দেয়
তার মনে হয় যেন তার আঙ্গুলগুলো কোনো ঘন তরল পদার্থে ডুবে যাচ্ছে, কিন্তু কয়েক মুহূর্ত পরেই তার মুখের ভাব বদলে যায়। তার মনে হয় যে সে কালো দেয়ালের ভেতরে কিছু একটা তার হাতে স্পর্শ করছে। যখন সে হাত টানতে চায় তখন কোন এক শক্তি তাকে ভেতর টানতে থাকে। টিম এবং অ্যালি দুজনেই সঙ্গে সঙ্গে তাকে পেছনে টানতে শুরু করে। তখনই তারা দেখে যে ব্ল্যাক ওয়াল আবার কঠিন পদার্থ হয়ে উঠছে। সবাই পুরো শক্তি দিয়ে টানে, কিন্তু সে দেয়াল ধীরে ধীরে কঠিন হতে থাকে এবং অবশেষে অ্যানা সেখান থেকে 2 টুকরো হয়ে যায়। মার্ভিন হাঁটু গেড়ে রক্তের স্তূপে পড়ে যায়। তার কাঁপতে থাকা হাতে সে তার প্রেমিকার অর্ধেক শরীর আদর করতে থাকে। তারা দুজন তো ব্ল্যাক ওয়ালের ওপারে যাওয়ার পর বিয়ে করতে চেয়েছিল। এখন তারা চিরদিনের জন্য 2 ভিন্ন জগতে বিভক্ত হয়ে গেছে। কোন এক কোণ থেকে ইউরির পাগলাটে হাসি শোনা যেতে থাকে। মার্ভিন পুরোপুরি পাগল হয়ে গেছে। সে দৌড়ে গিয়ে ইউরির উপর গুলি বর্ষণ করে দেয়। তারপর সে এক মুহূর্তের জন্য টিমের দিকে তাকায় এবং নিজেকেও বন্দুক দিয়ে উড়িয়ে দেয়। দেখতে দেখতে দলে এখন মাত্র 2 জন বেঁচে ছিল, টিম এবং অ্যালি। তারা তাদের কান্না চেপে রেখে আবার আলোচনা করতে শুরু করে যে আসলে ভুলটা কোথায় হয়েছিল। এখন তাদের বিশ্বাস ছিল যে 4টি বাটনের কোনো বিশেষ ব্যবস্থা আছে, কারণ প্রতিটি বাটন চাপার পর ফ্ল্যাশের সংখ্যা ভিন্ন হয়। অ্যালির মনে পড়ে যে মনিটরে জ্যাসনের পুরো প্রক্রিয়া রেকর্ড করা হয়েছিল। এখন তারা জ্যাসনের ফ্ল্যাশের সংখ্যা বারবার দেখছিল। 11টা বেজে 19 মিনিটে অবশেষে টিম এবং অ্যালি সঠিক বাটন চাপার ক্রম পুরোপুরি নিশ্চিত করে। যখন তারা শেষ চেষ্টা করতে যাবে তখন সেই ইউরি, যার মরে যাওয়ার কথা, হঠাৎ সে নড়ে ওঠে। সে কোনো সতর্কতা ছাড়াই উঠে দাঁড়ায় এবং পাগলের মতো টিমের উপরে ঝাঁপিয়ে পড়ে। দুজনে প্রাণ বাঁচাতে দৌড়ে পালায়। তারা নিচের বাংকার পর্যন্ত পৌঁছে যায়। টিম শরীর দিয়ে দরজা আটকে রাখে যাতে ইউরি ভেতরে ঢুকতে না পারে। অ্যালি মোবাইল স্ক্রিনে দ্রুত স্পর্শ করতে থাকে। 4টি বর্গক্ষেত্র সঠিক ক্রমে চাপার সাথে সাথেই ব্ল্যাক ওয়ালে তীব্র কম্পন শুরু হয়। কালো ধোঁয়ার মতো জিনিস চারদিকে ছড়িয়ে পড়তে থাকে। তাদের কৌশল সফল হয়েছে, কিন্তু টিমের মুখে বিন্দুমাত্র খুশি ছিল না, কারণ ইউরি দরজা ভেঙে ভেতরে ঢুকে গেছে। সে যখন টিমের উপর পুরোপুরি হামলা করতে যাচ্ছিল তখনই হঠাৎ সে মাটিতে পড়ে যায়। আসলে অ্যালি সময় মতো ফিরে এসে ইউরির উপর হামলা করে। এরই মাঝে ব্ল্যাক ওয়াল পুরোপুরি অদৃশ্য হয়ে গেছে। টিম এবং অ্যালি ধীরে ধীরে বাংকার থেকে বেরিয়ে আসে। সামনে তীব্র আলো দেখে তারা চোখ পিটপিট করতে করতে এগিয়ে যায়, কিন্তু সামনের দৃশ্য দেখে তাদের হুঁশ উড়ে যায়। শুধু তাদের অ্যাপার্টমেন্টই নয়, পুরো শহরের প্রতিটি বিল্ডিংই এমনই ব্ল্যাক ওয়াল দিয়ে ঘেরা ছিল। 12টা বেজে 13 মিনিটে তার একটি গাড়িতে চড়ে দ্রুত বন্দরের দিকে এগিয়ে যায়। রেডিও থেকে একটি ঘোষণা শোনা যায়, ন্যানো ডিফেন্স কোম্পানির একটি ভয়াবহ আগুনে তাদের সিস্টেমে ত্রুটি দেখা গিয়েছে, যার ফলে গোপনীয় সুরক্ষা ব্যবস্থা নিচ থেকে অ্যাক্টিভেট হয়ে গেছে। তাই তাদের সেটা ঠিক হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। টিম এবং অ্যালি এই শহর থেকে বেরিয়ে যেতে থাকে, আর এরই সাথে এই মুভির এখানেই সমাপ্তি ঘটে।